জামাত ইসলামী ক্ষমতায় আসবে এটা ধরে নিয়েই কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বন্ধু রাষ্ট্র ডেভেলপমেন্ট পার্টনার্স। আমরা সেটাই দেখতে পাচ্ছি। এটা একটা দিক আমার এই ভিডিওর আলোচনার। আরেকটা দিক হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার ধীরে ধীরে বুঝতে শুরু করেছে যে না, ডাকসু জাকসুর মতো জাতীয় নির্বাচনেও জামাত জিতবে। তার একটা আলামত আমি পেয়েছি, প্রমাণ পেয়েছি। এটা জামাতের জন্য একটা আনন্দের খবর যে এই সরকারও বিশ্বাস করে জামাতেই জিতবে। আমি সেটা আপনাদের সামনে আলোচনা করব। প্রথম হচ্ছে, আপনারা দেখছেন যে জামাতের কূটনৈতিক তৎপরতা থামছেই না। এমনকি ইউনূস এবং ইউনূস সরকারের চাইতে জামাতের গুরুত্ব বেশি কূটনীতিকদের কাছে। যেমন ইউনূস সরকারের সাথে কূটনীতিকদের বা বন্ধু রাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা শর্ট টার্ম এবং কিছু রুটিন, লং টার্ম কোনো কাজ আপাতত করছে না। কিন্তু বন্ধু রাষ্ট্রগুলো ধরে নিচ্ছে যে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, দীর্ঘমেয়াদী কূটনৈতিক তৎপরতা তো তাদের সাথেই করতে হবে, এই জন্য তাদের সাথে আগেভাগে খাতির শুরু করি। সেটাই করছে। তুরস্কের একটা প্রতিনিধি দল এসেছে, আগে বৈঠক করেছে আমিরে জামাতের সাথে, তারপরে ইউনূসের সাথে। আচ্ছা, সরল আমি কখনোই বলছি না ইউনূসের চাইতে ডাক্তার শফিকুর রহমান শ্রেষ্ঠ কিংবা বড় কিংবা সরকারের চাইতে জামাত বেশি পাওয়ারফুল হয়ে গেছে না, এটা বলবো না, কখনোই না। সরকারের সাথে কখনো একটা দুর্বল সরকারের চাইতে একটা পলিটিক্যাল পার্টি কখনো গুরুত্বপূর্ণ হতে পারে না। কিন্তু ভবিষ্যৎ বিবেচনায় অনেকের কাছে জামাত গুরুত্বপূর্ণ। আপনি দেখেন সরকারের সাথে কয়টা কূটনৈতিক মিটিং হয় কোন দেশের, পররাষ্ট্রমন্ত্রীর সাথে হোক আর ইউনূসের সাথে হোক। আর প্রফেসর ইউনূসের কিন্তু একটা বৈশিষ্ট্য যে আর কোনো কাজ করুক বা না করুক, বিদেশি কেউ শিডিউল চাইলেই দিয়ে দেয়। এমনকি প্রফেসর ইউনূসের সাথে প্রোটোকলে যায় না এমন কেউ শিডিউল চাইলেও দিয়ে দেন। যেমন প্যারিসের মেয়র নিউ ইয়র্কে বসে প্রফেসর ইউনূসের সাথে মিটিং করেছেন, এটা প্রোটোকলে যায়? প্যারিসের মেয়রের সাথে ইউনূসের কাজটা কি, কিন্তু মিটিং কিন্তু করেছেন। আরো অনেক এরকম আছে দেশের ভিতরেও, যমুনায় কিংবা ফরেন সার্ভিস একাডেমিতে এরকম অনেক মিটিং আমরা দেখি, যেটা হাসিনার আমলে কল্পনা করা যেত না। হাসিনা জীবনও ওইসব লোকের সাথে মিটিং করতো না, কিন্তু প্রফেসর ইউনূস করছেন। এটার ভালো দিক খারাপ দিক আপনি নানানভাবে পর্যালোচনা করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রফেসর ইউনূস ইন্টারন্যাশনাল এনগেজড, মানে তিনি বিদেশিদের খুব মূল্যায়ন করেন। বাংলাদেশের শুধু প্রথম আলোর সাথে সাক্ষাৎকার দিয়েছেন, আর বিদেশি পত্রিকার সাথে, অনেক বইফর পত্রিকার সাথে সাক্ষাৎকার দিয়েছেন। যেমন অনেকের অনেক বৈশিষ্ট্য আছে না, যে ইংরেজি বলতে তিনি পছন্দ করেন, ঘুরতে যেতে, বিদেশে যেতে পছন্দ করেন, বিদেশিদের সাথে ইংরেজিতে আড্ডা দিতে পছন্দ করেন। তো প্রফেসর ইউনূস অনেকটা এরকম। ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রতি এত আগ্রহ থাকা সত্ত্বেও প্রফেসর ইউনূসের সাথে গত এক সপ্তাহের কথা যদি বলি বা গত 10 দিনের কথা, ইউনূস বা ইউনূস সরকারের সাথে বা পররাষ্ট্র উপদেষ্টার সাথে কয়টা কূটনৈতিক মিশনের মিটিং হয়েছে, আর জামাতের সাথে কয়টা মিটিং হয়েছে? আমরা তো এতদিন বিএনপির সাথে তুলনা করতাম জামাতের, এখন বিএনপির সাথে তুলনা করছি না, এখন করছি জামাতের সাথে সরকারের। সরকারের সাথে আপনি 3, 4, 5টা পেতে পারেন, আর জামাতের সাথে গত 10 দিনে প্রায় 18টা পাবেন। 10 দিনে 18টার মতো। চিন্তা করেছেন? মানে এটা কি জামাত নিজেরা ম্যানেজ করছে? না, নিজেরা ম্যানেজ করতে পারলেও এটা একটা অর্জন। আর এটা হচ্ছে কূটনৈতিক মিশনগুলোর আগ্রহ। তারা আগ বাড়িয়ে আসছে আমিরে জামাতের কাছে, আমিরে জামাতের সাথে ব্রেকফাস্ট করছেন। এখানেও রীতি ভেঙে দিয়েছে। সাধারণত ডিপ্লোম্যাটিক বা ডিপ্লোম্যাটদের সাথে ডিনার পার্টি করা হয়, লাঞ্চ খুব কম করা হয়, ব্রেকফাস্ট এগুলো পশ্চিমা বা এগুলো সাধারণত হয় না। কিসে? সকালে ঘুম থেকে উঠবে 12টার সময়। আর রাজনীতিবিদরা সকালে কাজ করে না, সকালে তাদের মিটিং থাকে না, আপনি দেখবেন না। আওয়ামী লীগ, বিএনপি এদের সকালে মিটিং নেই, আপনি দেখেন। বিএনপি কোনোদিন সকালে কারোর সাথে মিটিং করেছে আপনি দেখাতেই পারবেন না। দুপুরে, বিকালে, আর খাওয়া দাওয়া হলে রাতে। কিন্তু আমিরে জামাতের সাথে সকালে ব্রেকফাস্ট করতে হয়, ব্রেকফাস্ট মিটিং করেন। আপনি চিন্তা করেন, বসুন্ধরায় আমিরে জামাতের কার্যালয়ে যায়, এখন গুলশান থেকে স্টার্ট করে রেডি হওয়া, অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়। কূটনৈতিক অনেক প্র্যাকটিস জামাতের কারণে বাংলাদেশে পরিবর্তন হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট প্রথা চালু হচ্ছে, ব্রেকফাস্ট মিটিং। ডিনার পার্টি হতো আগে, এখন ব্রেকফাস্ট মিটিং। তো দর্শক,
এই যে কূটনৈতিক তৎপরতা, বিদেশিদের আগ্রহ, আপনার যে মিটিং দেখতে পাচ্ছেন অমুকের সাথে তমুকের সাথে, এগুলো মূল কথা হচ্ছে বিদেশিদের আগ্রহ। এই আগ্রহ মূলত একটাই কারণ, যে জামাতের প্রতি গণজোয়ার তারা দেখতে পাচ্ছে। বিভিন্ন জরিপে তারা স্পষ্ট দেখতে পাচ্ছে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। সম্ভাব্য ক্ষমতাসীন দল ধরে নিয়েই জামাতের সাথে এই কূটনৈতিক তৎপরতা, এটাই হচ্ছে সঠিক ব্যাখ্যা। দর্শক, ডক্টর ইউনূস সরকারের মহিলা বিষয়ক উপদেষ্টা তিনি বলেছেন জামাত ইসলামীর নারী নেতৃত্ব আরো দৃশ্যমান হওয়া উচিত। এই কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কথা বলার কারণে তারা অনেকে বলছেন তিনি জামাত ইসলামীর নারী বিষয়ক সম্পাদক, অথচ তিনি সরকারের নারী বিষয়ক উপদেষ্টা। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটার সাথে ডিপ্লোম্যাটিক মিটিং এর বিষয়টা আমি কেন রিলেট করে আলোচনা করছি, আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। ইউরোপ আমেরিকার কূটনীতিকরা যারা বিশ্বাস করে, যা তাদের সার্ভে, তাদের ফাইন্ডিংস, যে ক্ষমতায় আসবে জামাত ইসলামী, তারা জামাতকে একটা পরামর্শ দিচ্ছে যে সব ঠিক আছে, আপনাদের বিশেষ করে ডাকসু নির্বাচন সারা পৃথিবীর চোখ খুলে দিয়েছে, আপনাদের সব ঠিক আছে, কিন্তু নারীদের বিষয়ে আপনাদের অবস্থানটা আরেকটু স্পষ্ট করেন। আপনারা কতটুকু নারী স্বাধীনতায় বিশ্বাস করেন, রাজনীতিতে বিভিন্ন ক্ষেত্রে নারীদের পার্টিসিপেশন কতটুকু বিশ্বাস করেন, এটা আরেকটু প্রমাণ করেন। এটা ইউরোপ আমেরিকার কূটনীতিকদের সরাসরি প্রস্তাব, সরাসরি পরামর্শ জামাত ইসলামের উপর। আমি জেনে শুনে বলছি। ওই টাইপের এই সরাসরি প্রস্তাব পরামর্শ দিচ্ছে ইউনূস সরকারের উপদেষ্টা, জামাতের নারী নেতৃত্ব আরো দৃশ্যমান হওয়া উচিত। এখন জামাতের নারী নেতৃত্ব আরো দৃশ্যমান হওয়া উচিত এই কথা কেন বলছেন জানেন? এ জানে যে ক্ষমতায় তো জামাত আসবে, এই জামাত জিতবে নির্বাচনে, জিতলে বাংলাদেশ চালালে তখন বাংলাদেশটা যেন আবার সেই পশ্চাৎপদ বা তালেবান অমুক তমুক এরকম কোনো সমালোচনা না ওঠে না। জামাত ইসলামী ক্ষমতায় আসছে তাতে কি একটা কল্যাণ রাষ্ট্র হবে, ওই ডাকসুতে যেরকম সেরকমই যেন হয়, সব ঠিকঠাক ভাবে চলবে, দুর্নীতি থাকবে না, সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা হবে, নারীদের স্বাধীনতা থাকবে, হিজাব পরার স্বাধীনতা থাকবে, হিজাব না পরার স্বাধীনতা থাকবে, সিনেমা করার স্বাধীনতা থাকবে, না করার স্বাধীনতা থাকবে, সবকিছু সুন্দরভাবে চলবে। এখন এটা যদি করতে হয়, নারীরা রাজনীতি করবে, কোনো হয়রানির শিকার হবে না, নারীরা প্রধানমন্ত্রী হতে পারবে, যে কোনো কিছু হতে পারবে, এক্ষেত্রে জামাত কোনো বাধা দিবে না, কোনো রেস্ট্রিকশন ইম্পোজ করবে না। এটা জামাতকে প্রমাণ করতে হবে, জামাতকে দেখাতে হবে। এখন জামাত নিজেদের নারী নেতৃত্বকে সামনে আনলে এটা আরো সুন্দরভাবে বোঝা যাবে যে না, জামাত নারীদের প্রতি কোনো বিধিনিষেধ বা জোর জবরদস্তিতে বিশ্বাস করে না। তো দর্শক, এই পরামর্শ ওই যে ইউরোপ আমেরিকার কূটনীতিকরা আর এই নারী বিষয়ক উপদেষ্টা, মহিলা বিষয়ক উপদেষ্টা নারী নেতৃত্বকে দৃশ্যমান করা যে পরামর্শ দিচ্ছেন, এটা ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসলে যেন সব ঠিক থাকে, এইটা ধরে নিয়েই এই পরামর্শ দিচ্ছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। এখন এই ব্যাখ্যাটা একটু দিয়ে শেষ করছি দর্শক, এই আলোচনাটা, যে তাহলে পর্দা, শরীয়ত এগুলো কি জামাত ছেড়ে দিয়েছে? না, নারীদেরকে বাধ্য করার নীতিও আছে। কে বাধ্য করবে কাকে? রাষ্ট্র কাউকে বাধ্য করতে পারে না। বাবা মা তার সন্তানকে বাধ্য করতে পারে পর্দার জন্য, স্বামী তার স্ত্রীকে বাধ্য করতে পারে পর্দার জন্য, ভাই তার বোনকে বাধ্য করতে পারে, আর কেউ পারে না, রাষ্ট্র পারে না, এটা রাষ্ট্রের কাজ না। অতএব এটা জামাত ইসলামী করবে না। হ্যাঁ, জামাত ইসলামী সংগঠন হিসেবে তার অধস্তন রোকনদেরকে নীতিমালার অধীনে আনতে পারে, সেটা আনছে। শরীয়তের জায়গায় জামাত ঠিক আছে, রোকন বাবা তার মেয়েকে বাধ্য করবে পর্দার জন্য, কিন্তু রাষ্ট্র জনগণকে বাধ্য করবে না।